রাহুল যেদিন শিবের মূর্তি টুর্তি দেখিয়ে লোকসভাতে ধর্মকে হিংসা, হিন্দু ধর্মকে হিংসা, শুধু হিংসা হিংসা করে চিৎকার করছিলেন, সেদিনও বলেছিলাম আমরা যেহেতু শিবগোত্র। আমি সুকুমার দেবনাথ আপনাদের সবাইকে সাধুবাদ জানাই। আমাদের একটু সহযোগিতা করবেন, আমাদের একটু লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তা আজকেও সেরকম একটা সুযোগ এসছে। ফিরহাদ হাকিম, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে ইসলাম ধর্মে নিয়ে আসুন অন্যান্য ধর্মদের, কারণ ইসলাম ধর্মের বাইরে যারা থাকে তাদের জীবনটা হচ্ছে বিফলে গেছে। ফলে তাদের ইসলাম ধর্মে এনে তাদের বাঁচার, মানে তাদের একটু বেটার করো। অন্য সব ধর্মতে জন্মগ্রহণ করা মানে খুবই অন্যায়, খারাপ, সেই মানুষের দুর্ভাগ্য হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ধর্ম নিয়ে খুব অনেকে বলেছে, বলার নেই। আমার যেটা মনে হয়েছে যে 2025-এ ওর মেয়র পদ থাকবে না, ভাইপো ওকে মেয়র পদ আর দেবে না, এটা পরিষ্কার হয়ে গেছে। মেয়র পদের আরও একটা কারণ দেখা গেছে, লোকসভায় দেখা গেছে যে প্রায় অর্ধেকের বেশি ওয়ার্ডে বিজেপি ভালো করেছে, তৃণমূল পিছিয়েছে, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ, অনেক দিন আগে থেকেই মেয়র পদটার উপর কালীঘাট পুরো নিয়ন্ত্রণ আনতে চেয়েছে, কিন্তু ভাইপো চেষ্টা করলেও পিসি রাজি হয়নি। তার একটাই কারণ, যে মুসলিম ভোটের সেন্টিমেন্টে আঘাত করবে, কলকাতার যে মুসলিম ভোট, সেই সেন্টিমেন্টটা আঘাত করবে যদি ওকে সরিয়ে দেওয়া যায়। হ্যাঁ, ওকে সরিয়ে যদি কোনো মুসলিমকে দেওয়া যায় তাও কথা, কিন্তু সেরকম মুসলিম ক্যান্ডিডেট নেই যে মেয়র হওয়ার মতো। জাভেদ খানকে করা যেত, কিন্তু জাভেদ খানকে করতে চায়নি। তাহলে কি হবে? এবার যেটা হচ্ছে যে 25-এ কিন্তু ফিরহাদ হাকিম থাকছে না, হয়তো দাঁড়াবে, তার সম্ভবত 83 থেকে দাঁড়ান, 83 থেকে দাঁড়াবেন, জিতবেন, সবই মেনে নিচ্ছে, কিন্তু তাকে আর মেয়র করা হবে না, এটা খুব পরিষ্কার হয়ে গেছে। 2026-এর আগে মেয়র নির্বাচনটা একটা খুবই গুরুত্বপূর্ণ, কলকাতা এই মেয়র নির্বাচন। সেই অর্থে মানে সবথেকে সাকসেসফুল বলতে গেলে শোভন চ্যাটার্জি। তৃণমূলের আমলে সবথেকে শোভন চ্যাটার্জি হচ্ছে সাকসেসফুল মেয়র হিসাবে খুব ভালো কাজ করেছে, এবং দারুণভাবে মেয়র হিসেবে যে তার ইমেজটাকে সে একটা দারুণ জায়গায় গড়ে তুলতে পেরেছে। এটা শত্রুরাও বলবে। একটা সময় মেয়র পরিষদের সদস্য ছিল, জলের দায়িত্ব ছিল, জল শোভন হিসাবে নাম হয়ে গেছিল, যেখানে জলের সমস্যা সেখানে এসে ছুটে গেছে। শোভনের মানে দুটো জিনিস খুব ভালো, একটা হচ্ছে যোগাযোগ, সমস্ত মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন, নিজে আমি কেউ কেটা তা নয়, যে কেউ ফোন করলে ধরে। দ্বিতীয় হচ্ছে যে সে আগাম বুঝতে পারে যে আমার মুখ্যমন্ত্রী কী চাইছে, মুখ্যমন্ত্রীর মনের কথা বলার আগে অনেক কাজ তিনি করে দিতে পারেন। তার মধ্যে এই একটা দারুণ গুণ আছে, যার ফলে এবার ভাইপোর সঙ্গে ঝগড়ার ফলে তার পারিবারিক ব্যাপারে ভাইপো নাক গলানোর ফলে তিনি সরে গেলেন। যাই হোক, বৈশাখীকে নিয়ে আলাদা হয়ে গেলেন। এখন আলাদা যতক্ষণ থেকেছেন, মিডিয়া কিন্তু তাকে কখনো ছাড়েনি। এত মিডিয়া প্রেমী লোক শোভন, এবং তার বুদ্ধি এবং কাজ করার দক্ষতা সব মেলালে
মানে মমতার এখনও মমতার ক্যাবিনেটে শোভনের ধারে কাছে কেউ নেই। শোভন যদি এখনও ক্যাবিনেটে কোনো একটা দায়িত্ব নেয়, দারুণ কাজ করে দেবে, অসাধারণ। কিন্তু বললাম, মাঝখানে রত্নার সঙ্গে, তার স্ত্রী রত্নার সঙ্গে যে দ্বন্দ্ব, সেখানে রত্নাকে ভাইপোর সাপোর্ট, এখান থেকেই মন ভেঙে গিয়ে সম্পূর্ণ আলাদা হয়ে গেল। এর আগেও অনেকবার ভাইফোঁটা টোটা হয়েছে, কিন্তু দলে ঢোকা হয়নি। এবার কুণাল ঘোষ উদ্যোগ নিয়েছে। কুণাল খুব করিতকর্মা লোক, বহু লোককেই দলে এনেছে। সেখানে কুণাল যদি মানে সফল হয়, তাহলে মনে করব এটা দারুণ ব্যাপার। কিন্তু সফল হতে গেলে ওই একটা জায়গায় ভাইপোকে যদি করতে পারে, ভাইপোকে রাজি করাতে বললে সব হয়ে যাবে, তাহলে আর কোনো ব্যাপার না। কুণাল সেটা করলেও করতে পারে, কারণ কুণাল খুব যুক্তি দিয়ে কথা বলতে পারে, খুব মিষ্টভাষী, যার ফলে কুণালের পক্ষে এটা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু বাধা ওই একটা জায়গায়, সেটা হচ্ছে কালীঘাটই বাধা। কালীঘাটের মধ্যেই শস্যের মধ্যে ভূত লুকিয়ে রয়েছে। সেই শস্য ভূত ছাড়াতে পারলে তাহলে শোভনকে নেওয়া অসুবিধা হবে না। তাছাড়া শোভনকে নেওয়ার আরও একটা কারণ হচ্ছে যে আগামী দিনে মেয়র পদের জন্য লোক দরকার তা নয় শুধু, যে কলকাতাকে যে মানে প্রতিটা অলি গলি অঞ্চল চেনে শোভন। শোভন আসলে কলকাতায় যে ভোটটা লস হয়েছে, এটা সে আবার গেইন করতে পারবেন তৃণমূল নেত্রী, এটা একটা তার বিশ্বাস। আর সেটাই মানে ততটাই ব্যথা দিচ্ছে ফিরহাদকে। ফিরহাদের মেয়রশিপ চলে গেলে ফিরহাদের যে ওভারঅল নিয়ন্ত্রণ, সেই জায়গাটা একদম চলে যাবে। মন্ত্রী নিয়ে কেউ মাথা ঘামায় না। মন্ত্রী অত মানুষের কাছাকাছি পৌঁছাতে পারে না। ফলে কেউ ধর্মীয় ব্যাপারটা বলছেন, আমাদেরও খারাপ লাগতে পারে যে ধর্মীয় ব্যাপারটা ফিরহাদ যেটা বলছে। ফিরহাদকে শুধু একটা কথা বলি, হ্যাঁ, হজরত আয়েশার সম্ভবত পঞ্চম বিবি, আপনারা ঠিক করে নেবেন যদি আমার ভুল হয়, তার একটা চিঠি পড়ছিলাম। সেই চিঠি মানে আমাদের ভিডিওতে ইউটিউবে দেখছিলাম। তার সেই যে যন্ত্রণা, সেটা যদি কেউ পড়ে তাহলে বুঝতে পারবে। অনেক মৌলানাই এখন বলছেন যে যদি আমরা এত শান্তির ধর্ম, তাহলে আমাদের 850 বার যুদ্ধ করতে হলো কেন? হ্যাঁ, এত মারপিটটা, এত খুনোখুনি করতে হলো কেন? তা সেই সব কোনো সনাতন ধর্মে, কোনো খ্রিস্টান ধর্মে কিন্তু এই ধরনের খুনোখুনি হয়নি। আপনারা দায়িত্ব নিয়ে বলছি, খুঁজে দেখুন যে যেভাবে কোরেশ বংশের সঙ্গে অন্য বংশের যেভাবে হয়েছে। একটা সময় এরা তো সবই ইহুদি ছিল, হ্যাঁ। তারপরে ইহুদিরা দুটো পার্ট হয়ে গেল, একটা জেসাস, একটা জিউস। এইভাবে ভাগ হতে হতে কিন্তু মুসলিম যে পার্টটা, সেই পার্টটা হিংস্র হলো কেন? তারা এত যুদ্ধ বিগ্রহ, এত খুনোখুনি করলো কেন? অন্য কোনো, না বুদ্ধ, না সনাতন, না খ্রিশ্চান, আর কোনো আদার্স কোনো ধর্মে কিছুটা হিংসা শেষের দিকে এসছে জৈন ধর্মে। কিন্তু জৈন ধর্ম কারণ হচ্ছে তখন গুরু গোবিন্দ সিং থেকে আরম্ভ করে অনেকেই মুঘল আমলে মুসলিমদের দ্বারা ভীষণভাবে নির্যাতিত হয়েছেন। সেসব অনেক কারণ আছে, যার মধ্যে আবার ওরা একটা নিজেদের ইনসিকিউর ফিল করে। তারপরে 84-এ ইন্দিরা গান্ধীর মারা যাওয়ার পরে প্রায় 4,500-5 হাজার শিখদের কেটে ফেলা হয়। কিন্তু আশ্চর্য, সেই শিখেরা এখন কী করে কংগ্রেস, যে কংগ্রেস তাদের হত্যা করলো, সেই কংগ্রেসকে তারা এখন বেশি সমর্থন করে। অবাক হয়ে যায়। পাঞ্জাবের শিখরা সব কংগ্রেস হয়ে গেছে, হ্যাঁ, তারা কংগ্রেসের সমর্থন হয়ে গেল। অদ্ভুত রাজনৈতিক এই যে গোলমালে বোঝা বড় ভার। ফলে আপনারা কেউ ফিরহাদ হাকিম যেটা ধর্মীয় নিয়ে বলেছে, শুধু সেখানেই সীমাবদ্ধ থাকলে আপনারা ভুল করবেন। ভুল করবেন এই কারণে বলছি যে
মানে পিছনে অন্য একটা বড় খেলা আছে। সে পিছনে হতে পারে, সামনে হতে পারে, একটা বড় খেলা আছে। সেই খেলার মধ্যে এখন অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে আহ, ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমের ব্যবহার ভালো, মিষ্টভাষী, কখনো শুনিনি কারোর সঙ্গে দুর্ব্যবহার করতে। সে অনেক কিছু পাবলিকের সঙ্গে সম্পর্ক রাখার অনেক রকম ব্যবস্থা করেছে, কিন্তু তবুও মুসলিম হিসাবে সে কলকাতার 1/4, মানে 4/1 মানুষের কাছে যতটা গ্রহণযোগ্য, বাকি 3 কাছে গ্রহণযোগ্যতা পাননি। হিন্দুদের মধ্যে সেই গ্রহণযোগ্যতা নেই, আমি দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু কেউ তার সামনে বলবে না, সেটাকে হাকিম বোঝেন না তা নয়। হাকিম বোঝেন এবং তিনি যথেষ্ট বুদ্ধিমান মানুষ। আমি তার বাড়িতেও গিয়েছি এবং সবার সঙ্গে মিশতে পারেন। আমার মতে খুব ভালো, খুব আমাদের প্রিয় মেয়র, তাতে কোনো কিন্তু থাকতে পারে না। যাই হোক, আমার মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসছে। আপনারা একটু আমাদের লাইকস দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।